আজকে আমাদের কয় নাম্বার ক্লাস চলতেছে? ক্লাস 5 স্যার 5 নাম্বার ক্লাসে। আচ্ছা, 303 থার্ড ক্লাস তো নিছিলাম না, যখন ফোর্থ ক্লাস নিছিলাম বুঝলাম না কই গেল। আচ্ছা, সো আজকে হচ্ছে ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং আচ্ছা, ফাইল হ্যান্ডলিং মানে হচ্ছে বেসিক্যালি আমরা ধরেন বিভিন্ন ধরনের ডেটা তৈরি করে অথবা হচ্ছে দেখা যাচ্ছে কোনো র ডেটা রেখে অথবা ধরেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট রেখে আমরা কোনো ফাইল কিভাবে সেভ করতে পারি, কিভাবে রিট্রিভ করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে মূলত ফাইল হ্যান্ডলিং। ঠিক আছে, তো সিম্পল ম্যাটার একেবারেই। আমরা ধরেন হচ্ছে আমাদের যে এই যে ইয়ে আছে, আমাদের যে কি বলে যে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফাইলগুলো হ্যান্ডলিং করব। সো সিম্পল, আমরা জাস্ট তার জন্য যেটা করতে হবে, একটা ভেরিয়েবল ফার্স্টলি আমরা নেব, তারপর হচ্ছে আমরা দেখা যাচ্ছে না, স্যার আপনি শেয়ার করেন। শেয়ার করছেন? জাস্ট মিনিট, স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। প্রজেক্টের প্যারায় আছি তো মাথায় অনেক কিছু ঘুরছে আমার। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যেটা করব ফাইল হ্যান্ডলিং। তো ফাইল হ্যান্ডলিং এর জন্য সিম্পল কিছু জিনিস আছে। জাস্ট হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম লাইক ফাইল, সিম্পল জাস্ট ফাইল নিয়ে নামে হচ্ছে ভেরিয়েবল নিয়ে আমরা লিখলাম হচ্ছে ওপেন। তো ওপেন যেটা করে বেসিক্যালি এই ওপেন ফাংশনটা কাজ করে হচ্ছে কোনো ফাইল যদি আমার রেডি করা থাকে, তৈরি করা থাকে, তাহলে সে জাস্ট ওপেন করে। আর যদি কোনো ফাইল তৈরি করা না থাকে তাহলে আমরা যে ফাইল নেমটা এখানে দেব ওই ফাইল নেমটা সে কি করবে, তৈরি করে ফেলবে। তবে এখানে আবার আরেকটা ম্যাটার আছে, আমি বলতেছি। তো ফার্স্টলি আগে হচ্ছে আমরা ধরেন আগে লিখি যে টেস্ট ফাইল অ্যাজ এ টেস্ট ফাইল। সো এটার একটা মানে আপনাকে ইয়ে দিতে হবে, এক্সটেনশন দিতে হবে। লাইক আপনি কি যেমন ধরেন আমরা টেক্সট করতে পারি, অথবা আমরা ডক্স করতে পারি, অথবা আমরা এক্সেল এসএক্স মনে হয় সম্ভবত এক্সেল এর এক্সটেনশন আমরা খেয়াল নেই, যাই হোক। তো এরকম ভাবে আমরা হচ্ছে ফাইলের এক্সটেনশন আমাদের দিতে হবে। সো ধরেন সে ফর এক্সাম্পল আমরা ডক্স ফাইলটা ওপেন করবো, বা আমরা কোনো ডক্স ফাইল করবো, অথবা আমরা টেক্সট করবো, টিএক্সটি টেক্সট। ঠিক আছে, জাস্ট আমরা ফাইলের এক্সটেনশনটা আমাদের দিয়ে দিতে হবে কি টাইপের ফাইল। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের মোড। এখন মোড বলতে কোনটা, যেমন ধরুন হচ্ছে আমরা কি রাইট মোড দেব নাকি আমরা রিড মোড দেব, আমরা কোন মোডে আমরা হচ্ছে এটা রাখবো। তো আমরা যদি এখানে ফার্স্টলি কোনো ফাইল, যেমন ধরেন আমার এখানে কি কোনো ফাইল তৈরি আছে, তৈরি নেই, যদি আমার এটা তৈরি না থাকে তাহলে আমরা এখান থেকে কি করব, ফাইলটা তৈরি করে নেব। তো তৈরি করার জন্য আমার মোড দিতে হবে অবশ্যই রাইট মোড। রাইট মোড দিলে একমাত্র এখানে ফাইলটা তৈরি হবে, না হলে ফাইলটা তৈরি হবে না। ঠিক আছে, আর যদি রিড মোড দেই তাহলে সে একটা এরর দিবে যে যদি ফাইলটা না থাকে। সো ধরেন আমরা ফার্স্টলি একটা এররই খাই, জাস্ট আমরা আর লিখলাম, আর দিয়ে হচ্ছে রিড মোড, ডাব্লিউ দিয়ে হচ্ছে রাইট মোড, এ দিয়ে হচ্ছে অ্যাপেন্ড মোড, এরকম আছে আরো কিছু জিনিস। আচ্ছা, তো আমরা জাস্ট এই ফাইলটাকে একটা রান করি, দেখেন আমরা একটা এরর খাবো। এই যে বলবে যে এই ফাইলটা অ্যাকচুয়ালি নাই, test.txt ফাইলটা অ্যাকচুয়ালি নাই। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এইটার মোড চেঞ্জ করে দেব। ডাব্লিউ ডাব্লিউ দিয়ে কি করবে, এই ফাইলটা যদি সে খুঁজে না পায় তাহলে এই ফাইলটা সে এখান থেকে ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, আমরা রান করি, দেখেন ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখন দেখেন এই যে test.txt দেখা যাচ্ছে না, এই ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আর ডাব্লিউ মোডে থাকার কারণে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি ফাইলটাকে হচ্ছে মানে আমি লিখবো, আমি ফাইলটাতে লিখতে চাচ্ছি কিছু, তখন আমরা কি করব, তো জাস্ট তখন আমাদের এরকম ফাইলটা ওপেনই রাখতে হবে। বিকজ অফ যেহেতু আমরা ফাইলটা লিখতে হবে, ফাইলটাকে ওপেন করে তারপরে লিখতে হবে, আমরা সরাসরি এছাড়া ফাইলে লিখতে পারবো না। তো এই জন্য আমরা যেটা করব, ফাইল ডট রাইট, এই যে ফাইল ডট রাইট, রাইটের মধ্যে আমরা লিখব। সো লাইক আমরা লিখলাম ধরেন ওয়েলকাম টু স্কিল ব্লকস। আমরা একটা ফাইল, আমরা জাস্ট হচ্ছে একটা লাইন লিখলাম, কোথায় লিখলাম, এই test.txt এর মধ্যে। ঠিক আছে, লিখলাম, তারপরে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে রান করি। রান করার পর আমরা সরাসরি যদি ফাইলটা নিই তাহলে বোঝা যাবে। আচ্ছা, তো এবার আমরা একটা কাজ করি, এই ফাইলটাকে আমরা ওপেন করি। এই যে দেখেন test.txt ওয়েলকাম টু স্কিল জবস চলে আসছে না, ফাইন। সেম ভাবে আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা এগুলো বন্ধ করে দিই।
আচ্ছা, সেম ভাবে আমরা এখানে আরো কিছু জিনিস আমরা যদি লিখতে চাই তাহলে কি হয় দেখি। তো লাইক আমরা ওয়েলকাম টু স্কিল জবস, দিস ইজ অ্যানাদার সেন্টেন্স। এবার আমরা এটাকে রান করি দেখি কি আগের ফাইলটা রিপ্লেস হয়ে সম্ভবত এই নতুন লেখাটা চলে আসবে। হ্যাঁ, এই যে আগের ফাইলটা রিপ্লেস, আগের লেখাটা রিপ্লেস হয়ে এই লেখাটা চলে আসছে। সো যতক্ষণ আমরা এইভাবে হচ্ছে লিখতে থাকবো ততক্ষণ আগেরটা মুছে এটা নতুন করে লিখবে। তবে আমরা যদি চাই যে আমরা হচ্ছে আগেরটা মুছবো না, আমরা হচ্ছে মানে এটাকে একটু একটা কাজ করে ওয়েলকাম টু স্কিল জবস রাখি। তো ধরুন আমরা আগেরটার সাথে নতুন একটা লেখা আমরা যোগ করব, ঠিক আছে? তো আমরা যেভাবে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে ফাইল লিখেছি, লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা ইনপুট করছি। সো এখানেও সেম ভাবে আমরা চাইলে অ্যাপেন্ড করে কাজটা করতে পারি। কিভাবে? আমরা ডাব্লিউ এর জায়গায় এখানে আমরা দেব হচ্ছে এ দিয়ে বোঝায় অ্যাপেন্ড, ঠিক আছে? তো আমরা জাস্ট এ দিলেই হয়ে যাবে। আমরা নতুন কোনো লাইন লিখছি সেটা আগের জায়গায় আগেরটার সাথে অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে রান করি, ধরেন এটা আসলো। সো আমরা এখানে এই যে দিস ইজ অ্যানাদার সেন্টেন্স ওয়েলকাম টু স্কিল জবস চলে আসছে, কিন্তু দেখছেন? এটা হচ্ছে বেসিক্যালি ফাইল হ্যান্ডলিং। আমরা এখান থেকে ফাইলটাকে কিভাবে করতে পারি। সো আমরা ফাইলটাকে জাস্ট এখানে নিব। তো এখন ফাইলটাকে যদি আমার রিড করতে হয় তাহলে আমার মুডটা চেঞ্জ করতে হবে, রাইট? আমার এখানে যে এ আছে সেটাকে আমি কি করব, চেঞ্জ করে রাইট মুড, এ থেকে রাইট মুডে নিয়ে যাব। তাহলে কি হবে, আমার রিড মুডে চলে আসবে এবং আমি এটাকে পড়তে পারবো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইভাবে না করে আমরা এটাকে হচ্ছে আগের মধ্যে করে রাখি। তারপর আমরা এখানে লিখলাম লাইক আমরা এভাবে লিখি রিড ফাইল, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে টেস্ট.txt, মোড হচ্ছে রাইট, হ্যাঁ, তারপর আমরা রিড ফাইল ডট রিড, ঠিক আছে? আচ্ছা, এটাকে সম্ভবত আমরা প্রিন্টে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা ইয়ে করি, অ্যাপেন্ড অবস্থা আছে যেহেতু এটা আবার হয়তো অ্যাড হবে। এই যে দিস ইজ অ্যানাদার সেন্টেন্স ওয়েলকাম টু স্কিল জবস, সেম টেক্সট আসছে কি, এই যে দুইবার আসছে, দেখছেন? দুইবার চলে আসছে। তো এই হচ্ছে বেসিক্যালি আপনার ফাইলের রিড অপারেশন, রাইট অপারেশন, ঠিক আছে? তো এইটুকুই, জাস্ট সিম্পলি এইটুকুই ছিল, এর চেয়ে বেশি কিছু আর তেমন একটা নাই। স্যার এটা রিয়েল লাইফ কাজটা কি? রিয়েল লাইফের কাজ হচ্ছে যেমন ধরেন আপনি সে ফর এক্সাম্পল আপনি একটা ডক্স আনছেন, ডেটাবেস থেকে একটা ডক্স আনছেন। মানে ডক্সটা কেমন, ধরেন হচ্ছে আপনি একটা পিডিএফ তৈরি করবেন, আপনি একটা রিডিং পিডিএফ তৈরি করবেন, সেখানে আপনার কিছু ডেটা আছে বা সেন্টেন্সেস আছে বা বইতে যেভাবে আমরা পড়ি আর কি, সোজা কথা। আপনি এইভাবে কি করলেন, ডেটাবেস থেকে এটা আনলেন এবং এটাকে বললেন যে আপনার রিপোর্টিং জেনারেট করতে অথবা রিপোর্ট জেনারেট করছেন, ঠিক আছে? আপনি একটা কোম্পানিতে জব করেন, আপনার ধরেন হচ্ছে বস বললো যে আপনি একটা কাজ করেন, ডেটাবেস থেকে কিছু ডেটা আনেন এবং এটার একটা রিপোর্ট তৈরি করেন, আমাকে একটা ফ্রেশ পেপার দেন। তখন আপনি কি করবেন, তখন আপনাকে এইভাবে কাজটা করে নিতে হবে। আপনাকে ফাইল কল করতে হবে, আপনি ফাইল কল করে ডেটাবেস থেকে আগে ডেটা আনতে হবে, এনে আপনি একটা ফাইল তৈরি করলেন, সেখানে আপনি ডেটাগুলোকে কি করলেন, রাইট মোডে রাইট করে দিয়ে দিলেন, দ্যাটস ইট। এবার আপনার এটা রাইট হয়ে গেল, ঠিক আছে? পরে আপনি ডকুমেন্টসটা ওনাকে দিয়ে দিলেন, যেভাবে এখানে একটা ডকুমেন্টস হয়েছে, এই ডকুমেন্টসটা আপনি নিয়ে কি করলেন, আপনি এটা প্রিন্ট করে দিয়ে দিলেন যে হচ্ছে রিপোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল লাইফ ইস্যুস। মানে সোজা কথা, আপনার ডক্স তৈরি করতে হলে বা কোনো ডকুমেন্টস তৈরি করতে হলে আপনি এইভাবে তৈরি করবেন, মানে বাই প্রোগ্রামিং। এখন বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো গেল, সিম্পল ম্যাটার ছিল, এটা গেল। আমরা এবার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? আমরা জাস্ট একটা ওপি ক্লাস 1 তৈরি করি। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কি অ্যাকচুয়ালি, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড, ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, যেমন ধরেন আমরা যখন ফাংশন নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে? ফাংশন নিয়ে যখন কাজ করছিলাম তখন আমাদের টার্গেটটা ছিল কি, যে বেসিক্যালি আমরা একই ধরনের কোড, যে এই যে যেমন ধরেন ফাইল হ্যান্ডলিং এর যে ম্যাটারটা আসলো, ফাইল হ্যান্ডলিং এর যে ম্যাটারটা আসলো, তো এখানে কি আমরা এখন ফাইল সেভ করছি, ফাইল তৈরি করছি, রাইট? এখন এখান থেকে যদি অন্য একটা ফাইল নিয়ে কাজ করতে হয় আপনাকে সেম ভাবে আরেকটা কোড লিখতে হবে, রাইট?
এই কোডটা আবার কি করতে হবে আপনাকে লিখতে হবে। তো এই যে লিখার মধ্যে যে ম্যাটার গুলা আছে, আমরা যে এই একই কোড বারবার লিখতেছি, ঠিক আছে, এটা আমাদের জন্য একটা সমস্যা, একটা প্রবলেম তৈরি করতেছে, আমাদের একটা টাইম কিল করতেছে, এবং হচ্ছে আমাদের লাইন অফ কোড বেড়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো আমরা যে এরকম করতেছি, হ্যাঁ, এখন এইটার জন্য কি আমাদের এই যে এত প্রবলেম হচ্ছে, এটার জন্য একটা সলিউশন দরকার ছিল না? ওই সলিউশনটার নেমই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে ম্যাটারটা হচ্ছে এরকম যে রিসার্চাররা বা সায়েন্টিস্টরা চিন্তা করলো যে আমরা এমন একটা কিছু তৈরি করব যেটা আমরা হচ্ছে বারবার মানে ইউজ করতে পারবো, এমন ভাবে আমরা কোডগুলো লিখবো যেটা হচ্ছে একটা অবজেক্টের মতো করে হবে, মানে কাল্পনিক বস্তুতে ভার্চুয়াল জগতে একটা অবজেক্ট হবে, যে অবজেক্টটাকে আমরা যখন প্রয়োজন মানে অবজেক্টগুলো তৈরি করে আমরা ফেলে রাখবো, যখন আমাদের প্রয়োজন হবে তখন সেই অবজেক্টগুলো আমরা কল করব, কল করে আমরা সেটাকে ইউজ করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা তৈরি হয়, ঠিক আছে। এবং প্রথম এগুলো তৈরি হয় হচ্ছে 1990 সালের দিকে, যখন হচ্ছে আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে খুব বেশি ব্যবহৃত হইতো, জনপ্রিয় ছিল। পরবর্তীতে ওই যে তাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এর কারণে, যেটা হচ্ছে লাইন অফ কোড বারবার লিখতে হচ্ছে, এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর কারণে তাদের মাথায় চিন্তাটা আসলো যে আমরা অবজেক্ট রিলেটেড আমরা এমন একটা কোড লিখবো বা এমন একটা প্রোগ্রাম করব যেটা হচ্ছে ভার্চুয়ালি একটা অবজেক্ট তৈরি করবে, এই অবজেক্ট থেকে যখন আমাদের প্রয়োজন হবে আমরা অবজেক্টটাকে কল করব, কল করে ইউজ করব, ঠিক আছে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ম্যাটারটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তো এখন ওই অবজেক্টটা কিভাবে তৈরি করব, কথা এইভাবে আসে, রাইট? অবজেক্টটা কিভাবে তৈরি করব, তো ওইটার জন্য আমরা প্রথম যে জিনিসটা আসে আমাদের সেটা হচ্ছে ক্লাস তৈরি করা। আমরা একটা ক্লাস তৈরি করব যেটা হচ্ছে একটা অবজেক্ট হবে, অ্যাকচুয়ালি যে ভার্চুয়ালি একটা স্যার, জি অবজেক্ট মানে ওপি কি ব্যবহার করা হয় ডাইনামিক কোনো কিছু করার জন্য? হ্যাঁ, ব্যাপারটা তো ডাইনামিক্যালি হইলো। কেমন ডাইনামিক? যেমন ধরেন আপনি একটা জিনিসকে বারবার ব্যবহার করতে পারতেছেন, তো এটা ডাইনামিক হলো না? যেখানে দরকার হচ্ছে সেখানে আপনি ওইটারই একটা জমজ জিনিস বলতে পারেন, জমজ বা জমজ না, অ্যাকচুয়ালি তাকেই কল করে নিয়ে আসছেন, তাকে কিছুক্ষণের জন্য ব্যবহার করে আপনি আবার কি করলেন, মানে যেমন ধরেন হচ্ছে ডে লেবার। আপনি একটা জিনিস খেয়াল করেন, ডে লেবার কি করছে? ডে লেবার কিন্তু স্বাধীন, রাইট? ডে লেবার দাঁড়ায় থাকে, আপনার যখন দরকার হচ্ছে আপনি যাচ্ছেন, বলছেন যে ভাই আমার একটা কাজ আছে আসেন, সে কি করে এসে কাজটা করে দিয়ে আবার সে চলে যায়, আপনার সাথে কি করে না, পার্মানেন্ট থাকে না, রাইট? তো এইভাবে হচ্ছে অবজেক্টও, যেমন ধরেন অবজেক্ট তৈরি করা থাকে, যখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি তাকে কল করছেন, কল করে ইউজ করতেছেন, যেখানে প্রয়োজন দরকার সেখানেই আপনি ইউজ করতেছেন, দ্যাটস ইট। তো এটা ডাইনামিক্যালি হয়েছে, ডাইনামিক্যালি, কারণ কি আপনি অন্য একটা জায়গা থেকে এটাকে কল করে নিয়ে আসতেছেন, এটা ডাইনামিক্যালি কাজ করতেছে, ঠিক আছে। তো প্রথম যে জিনিসটা যেটা বলছিলাম যে আমরা অবজেক্টের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ক্লাস লাগবে, কারণ ক্লাসটা হচ্ছে অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট। তো ব্লুপ্রিন্ট মানে কি? ঠিক আছে, অবজেক্ট হচ্ছে ক্লাসে একটা ব্লুপ্রিন্ট, সরি, ক্লাস হচ্ছে অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট। কেন? কারণ যখন আমরা অবজেক্ট তৈরি করব, তো অবজেক্ট তৈরি মানে কি, অবজেক্টটা যেমন ধরেন একটা বাক্স, চিন্তা করেন যে একটা বক্স আর কি, প্রিন্ট। যেমন আমরা যদি একটা অবজেক্টের কথা চিন্তা করি, সেটা মানে যে কোনো কিছু একটা হতে পারে, রাইট? আমরা যেমন ধরনের একটা চিন্তা করি, এটা যে যেমন একটা বক্স হতে পারে, একটা বক্স হতে পারে, ঠিক আছে। তো এই বক্সটা কি, যেমন ধরেন বক্সটা আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আমার হাতে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমার হাতে একটা প্রোডাক্ট আছে, এখন প্রোডাক্টটাকে আমি কি খালি হাতে পাঠিয়ে দেবো, আই মিন এভাবে পাঠিয়ে দেবো? মানে তাকে তো একটা সুরক্ষা দেওয়া দরকার, যে যাতে প্রোডাক্টের উপরে স্ক্র্যাচ না পড়ে, প্রোডাক্টটা যাতে আমি খুব সহজে আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি, সে যাতে সুন্দর একটা সার্ভিস দেয়, রাইট? এই জন্য আমরা কি করলাম, একটা বক্স তৈরি করলাম এবং এর মধ্যে কি করলাম, প্রোডাক্টটাকে দিয়ে আমরা পার করে দিলাম। তার মানে কি, এই এই জায়গাটা হচ্ছে কি একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনি আপনার প্রোডাক্টটাকে খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন এবং এখানে একটা সিকিউরিটি দিচ্ছেন, রাইট? ক্লাসটাকে সেম ভাবে, যেমন এই অবজেক্টটা হচ্ছে একটা ক্লাস, তার ভিতরে হচ্ছে আপনার যে প্রোগ্রামিং গুলো বা ফাংশনালিটিস বা অ্যাট্রিবিউটস প্রপার্টিস যা কিছু আছে আমরা ওটার মধ্যে রাখবো এবং তাকে আমরা একটা সিকিউরিটি দেব। যখন আমার দরকার হবে, যেমন ধরেন এই বক্সের গায়ে হচ্ছে একটা, ধরেন হচ্ছে আমার একটা, এই বক্সটা যখন আমি পাঠাই, এমনি তো আনাড়ি ভাবে পাঠাই দিই না, রাইট? আমরা যেমন ধরেন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন ধরনের যে ইয়ে আছে, যেমন ফেডেক্স, তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, হ্যাঁ, তারপরে ডিএইচএল, এরা কি করে, আপনি একটা প্রোডাক্ট দিলে সে আপনাকে একটা নাম্বার দেয়, রাইট? যেমন ধরেন 2536, এটা হচ্ছে আপনার নাম্বার, ধরে নেন 2536, যে এটা হচ্ছে আপনার এই আপনি যে অবজেক্টটা পাঠাচ্ছেন অবজেক্টের নাম্বার।
সেম ভাবে আমরা যেভাবে ভেরিয়েবলে দেখছি না যে ভেরিয়েবল তৈরি করলে এখানে একটা আইডি নাম্বার জেনারেট হয়, সেম ভাবে যখন আপনি একটা ক্লাস অবজেক্ট তৈরি করবেন তার একটা যে মানে পরিচিতি থাকবে, যেমন ক্লাস হবে, ক্লাসের একটা নাম থাকবে যেমন সিএলএস ক্লাস, ক্লাসের একটা নেম থাকবে যেমন এন, তারপরে হচ্ছে এইখানের একটা এরিয়া থাকবে, যেমন ধরুন হচ্ছে আমি এই ব্র্যাকেট দিয়ে জাস্ট এরিয়াটা বুঝিয়ে দিলাম। তো এইখানে আপনার প্রপার্টিজ গুলা থাকবে যেগুলো বেসিক্যালি হবে কি ফাংশনস, ভেরিয়েবল নেম, হ্যাঁ, এবং তার মধ্যে একটা সিকিউরিটি থাকবে, যেমন এই অবজেক্টটা কে দেখতে পারবে কে দেখতে পারবে না, অথেন্টিসিটি দিয়ে দেবো আমরা। যেমন একটা বক্স আপনি পাঠাচ্ছেন, আপনি তো কারো না কারো নামে পাঠাচ্ছেন, লাইক মিস্টার ওয়াই, ঠিক আছে? তো এখন পার্সেল ম্যান যারা আছে তারা যদি পার্সেলটা দিয়ে আসে, তো এটা মিস্টার ওয়াই ছাড়া কি আর কারো খোলার কোনো এখতিয়ার আছে? অবশ্যই না, মিস্টার ওয়াই এটা খুলবে। সেম ভাবে আমার ক্লাসের ভিতরে যতগুলো প্রপার্টিজ থাকবে, এই ক্লাসের প্রপার্টিজ গুলা খোলার অথরিটি আমরা দিয়ে দেব, যারা যারা অথরাইজড হবে তারাই একমাত্র খুলতে পারবে, যারা অথরাইজড থাকবে না তারা এটা খুলতে পারবে না। তাহলে এই হচ্ছে ক্লাস। এবং ক্লাস আমরা কেন নেব, ক্লাসটা অবজেক্ট হিসেবে মানে কিভাবে ব্যবহার হবে, এটা কি টোটাল ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন? আরে ভাই দু একটা কোশ্চেন করেন, আমি ফাঁকে একটু খেয়ে নিই। তেমন কোনো কোশ্চেন নাই স্যার। ক্লাস যেটা সেটা কি মানে বা একটা ফাইল থেকে আরেকটা ফাইল মানে কানেক্ট করতে পারবে এরকম? ক্লাস একটা ফাইল থেকে আরেকটা ফাইল কানেক্ট না হলেই সে সব কাজই করবে ক্লাস থেকে। মানে আমরা এখন এতদিন যেভাবে প্রোগ্রামিং করে আসছি, এখন আর সেভাবে প্রোগ্রামিং করব না, বুঝতে পারছেন? আগের দিন ভুলে যান, আগের দিন খেয়ে ফেলেন, ওইটা ভুলে যান, ঠিক আছে? এখন যে সিস্টেমটা দেখবেন সেটাই হচ্ছে আমাদের রিয়েল লাইফে, মানে আমাদের যে কাজটা আমরা যেভাবে কাজ করি সেটা রিয়েল লাইফের যে ফিল্ডের যে কাজটা বা সিস্টেমটা, সেটা আমরা আজকে দেখব কিভাবে কাজ করি। মানে এতদিন কোড করছে হচ্ছে আমরা আনারি সিস্টেমে, এখন আর কোনো আনারি সিস্টেমে আমরা যাব না, ঠিক আছে? সো কিভাবে, আচ্ছা স্যার এতদিন কি আমরা তাহলে স্ট্রাকচারড ওয়েতে আর কি প্রোগ্রামিং করছিলাম নাকি? না না, এতদিন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে মানে তাদের কোনো বাবা মা ছিল না, আজকে থেকে তাদের বাবা মা থাকবে, তাদের একটা বংশ পরিচয় থাকবে, বুঝতে পারছেন? তাদের একটা বাড়ি ঘর থাকবে। এই ছাড়া মানে এই ছাড়া এতদিন যেটা ছিল সেটা হচ্ছে তাদের কোনো কিছুই ছিল না, তারা মনে করেন হচ্ছে যাযাবরের মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেমন এখন আমরা হচ্ছে তাদেরকে বাবা মা দেবো, কিভাবে বাবা মা দেওয়া যায় সেটা হচ্ছে এই যে ক্লাস ক্লাস নিলাম, ক্লাসের একটা নেম থাকবে, লাইক আমি ওপি দিলাম, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সে ফর এক্সাম্পল আপনি যে কোনো কিছু দিতে পারেন, লাইক আপনি লিখতে পারেন জামাল, আপনি লিখতে পারেন কামাল, যেটা আপনার ভালো লাগে, কিন্তু রিলেটিভ হতে মানে আপনার কি বলে মানে সামঞ্জস্য থাকতে হবে আর কি, রিলেটেড থাকতে হবে, যে যেই প্রোগ্রামটা আমি করতেছি, যে কাজটা আমি করতেছি সেটা অনুযায়ী ক্লাসের নেম হইতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু ক্লিয়ার হবে না, আমি কিন্তু বুঝতে পারবো না। যেমন ধরেন আজকে আপনি ক্লাস তৈরি করে কালকে আপনি ভুলে যাবেন, মানে আই মিন কি বলা যায়, ওই ম্যাটারটা এরকম হবে যে বাবা মা কে ছিল আমি ভুলে গেছি, এটা করা যাবে না, ঠিক আছে? তাদেরকে ঠিকমতো নেম প্রোভাইড করতে হবে, যাতে এই নেমটা আপনি পরবর্তীতে আপনি মানে শুনলে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি যে হ্যাঁ এই নেমটা কোথায় ছিল, কি কারণে। আরেকটা বিষয় হচ্ছে ডকুমেন্টেশন করতে হয়। যেমন আমরা যখন প্রোগ্রামিং করি, আমাদের যখন রিয়েল ফিল্ডে কাজ হয়, ঠিক আছে, রিয়েল লাইফ কাজ হয়, তখন আমরা হচ্ছে ডকুমেন্টেশন করে রাখি প্রত্যেকটা কাজে, যে কোথায় কি করতেছি, কেন করতেছি, এই ধরনের কিছু ডকুমেন্টেশন আমরা করে রাখি। যাই হোক, ওটা আস্তে আস্তে দেখবো আমরা। সো আমরা এখন ধরুন হচ্ছে ক্লাস নিলাম ওওপি। এন্ড পাইথনের একটা জিনিস মজার আছে, সেটা হচ্ছে যে জাভা বা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার যে ক্লাসের নেম, আপনি যখন এই যে যেমন ধরেন এখানে এই ফাইলটা তৈরি করছেন, ডট পাই দিয়ে ফাইলটা তৈরি করছেন, সেম নামে ক্লাসের নেম হতে হবে। বাট পাইথনে বাধ্যবাধকতা নাই, পাইথনে আপনি যেই ধরনের নাম আছে সেই ধরনের নাম মানে না ইউজ করলেও চলবে, ঠিক আছে? পাইথনে যে নামটা যেই ক্লাস আছে এই ডিফারেন্ট ক্লাস নিলেও চলবে। যেমন আমরা এখানে দিছি কি ওওপি, ঠিক আছে? বাট আমরা কিন্তু এখানে এই যে ওওপি ক্লাস 1 ডট পাই, বাট আমরা কিন্তু এখানে কি করি নাই, আমরা সেভাবে দেই না, আমরা জাস্ট এখানে কি দিছি ওওপি, এই আর কি। তো জাস্ট এই হচ্ছে ক্লাস তৈরি, একটা ক্লাস কিভাবে তৈরি করা যায়, সিম্পল। ক্লাস দেব, কিওয়ার্ডস, যেটা ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ডস, এটা দিয়ে ক্লাস তৈরি করা হয়।
মেক করা হয়, আর পরে হচ্ছে ক্লাসের নেম, যে আমরা তাকে কিভাবে চিনবো সেটা, দ্যাটস ইট। তারপর ইন্টেন্ডেশন এন্ড পরবর্তীতে আপনার যা কিছু লাগবে সবকিছু আপনি এর ভিতরে করবেন, লিখবেন। তো ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, ক্লাসে থাকে হচ্ছে অ্যাট্রিবিউটস, ঠিক আছে, তারপর হচ্ছে অথবা অ্যাট্রিবিউটস অথবা প্রপার্টিজ, তারপর হচ্ছে ফাংশনস। অ্যাট্রিবিউটস অর প্রপার্টিজ অথবা ফাংশনস, বা ফাংশনকেও কিন্তু প্রপার্টি বলা যায়, ফাংশনকেও, মানে আই মিন ক্লাসের যত কিছু আছে সেগুলো হচ্ছে ক্লাস প্রপার্টিজ, ঠিক আছে। আর এছাড়া দুই ধরনের প্রপার্টিজ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস, একটা হচ্ছে ফাংশনস। সো হোয়াট ইজ অ্যাট্রিবিউটস? অ্যাট্রিবিউটস হচ্ছে ভেরিয়েবলস, ঠিক আছে। সো ভেরিয়েবলস আবার টু টাইপস, ক্লাসের মধ্যে ভেরিয়েবলস আবার টু টাইপস, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। বুঝতে পারা গেছে কি? কারো কোনো কোশ্চেন? ফাইন। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে আমরা কি কি অ্যাট্রিবিউটস নেব বা ভেরিয়েবল কি কি নেব। তো ভেরিয়েবল তো আমরা যে কোনো কিছুই নিতে পারি এবং যেটা রিলেটেড সেটাই তো নেব, রাইট? আচ্ছা, যেমন আমি এখানে ওপি না লিখে আমি এখানে একটা কাজ করি, আমি এখানে লিখি স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, রিলেটেড কিছু আমরা নিতে পারবো। যেমন ক্লাস হচ্ছে কি স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট ক্লাস দরকার, আমার একটা স্টুডেন্ট ডেটাবেস দরকার যেখানে আমি স্টুডেন্টদের কিছু ডেটা রাখবো, ঠিক আছে, ফাইন। সো আমি এখন ক্লাস নিলাম, এবার ক্লাসের মধ্যে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কি কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল অর লোকাল ভেরিয়েবল। সো এখন আমরা বুঝবো যে গ্লোবাল ভেরিয়েবলটা কি আর লোকাল ভেরিয়েবলটা কি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল বলতে বোঝায় সরাসরি ক্লাসের ভিতরে একদম ক্লাসের সাথে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয় সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর যে ভেরিয়েবলগুলো কোনো ফাংশনসের ভিতরে অন্য কোনো জায়গায় ডিক্লেয়ার করা হয় সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। আচ্ছা, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাই, তাহলে আর আমরা আরো ক্লিয়ার হবে ম্যাটারটা। সো লাইক স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম কিছু একটা নিব, খালি রাখলাম। ধরেন স্টুডেন্ট ডিপার্টমেন্ট কিছু একটা নেব, আপাতত খালি রাখলাম। আচ্ছা, এই হচ্ছে বেসিক্যালি আপনার গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে আপনার বেসিক্যালি, এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। আরো কিছু নাম আছে, যেমন গ্লোবাল ভেরিয়েবল অথবা হচ্ছে ইনস্ট্যান্স, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউটস বলা যেতে পারে, তিনটা, গ্লোবাল ভেরিয়েবল অর ইনস্ট্যান্স অর অ্যাট্রিবিউটস, ঠিক আছে। তো গ্লোবাল ভেরিয়েবল কি? যেটা হচ্ছে ক্লাসের মধ্যে সরাসরি ডিক্লেয়ার করা হয়, একদম ক্লাসের সাথে যেটা ডিক্লেয়ার করা হয়। যেমন ধরেন এখানে যখন আমরা ইন্টেন্ডেশন দেওয়ার পর চারটা স্পেস দিচ্ছি, সেটা কি ক্লাসের আমরা ফাংশনের প্রপার্টিজ এভাবে তো আমরা করে আসছি, রাইট? সো সেম ভাবে এখানে যখন চারটা স্পেস থাকবে সেটা হচ্ছে সরাসরি ক্লাস থেকে চারটা স্পেস থাকলে সেটা হচ্ছে ক্লাসের প্রপার্টিজ, ক্লাস প্রপার্টিজ বলে এটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার লোকাল ভেরিয়েবল বোঝার জন্য আমাকে ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সো আমরা জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করি, ডিফাইন ফাংশন, তারপর কি ব্র্যাকেটস, তারপর একটা জিনিস আছে সেলফ। এই জিনিসটা কি এটা আমরা বুঝবো আস্তে আস্তে, অসুবিধা নাই। তারপরও আমরা জাস্ট হচ্ছে এখানে একটা জিনিস শেষ করি, সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে লাইক আমি এখানে লিখলাম যে ডিপার্টমেন্ট, ধরেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার লোকাল ভেরিয়েবল, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আচ্ছা, আমরা কি বুঝলাম? সরাসরি যেই মানে ভেরিয়েবল গুলা ক্লাসের মধ্যে আছে সেটা হচ্ছে কি ক্লাস ভেরিয়েবল অথবা গ্লোবাল ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স অথবা অ্যাট্রিবিউটস, যে যে নামে আমরা ডাকি। আচ্ছা, আর যেটা ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হচ্ছে, যে জিনিসটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি লোকাল ভেরিয়েবল।
ঠিক আছে? তো লোকাল ভেরিয়েবলের কাজ আর গ্লোবাল ভেরিয়েবলের কাজ আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনি বাংলাদেশের যেমন প্রাইম মিনিস্টার অথবা হচ্ছে প্রেসিডেন্ট, আমরা যদি এভাবে বলি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট, তাদের নাম বলেন, তো মোটামুটি বাংলাদেশের মনে হয় যে অত্যন্ত 90 থেকে 95% মানুষ অত্যন্ত বলতে পারবে, রাইট, যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ওর প্রেসিডেন্ট কে হতে পারে। ঠিক আছে? তার মানে কি, সে হচ্ছে একটা ফেমাস মুখ, বাংলাদেশের মধ্যে তার অ্যাক্সেস যে কোনো জায়গায় আছে এবং যে কোনো দপ্তরে সে কি করতে পারবে, চাইলেই ঢুকে যেতে পারবে, রাইট। এবং সেটা ক্যান্টনমেন্টও যদি হয়, বাংলাদেশের প্রেসিডেন্টের সেই ক্ষমতা অবশ্যই আছে, কারণ কি 3 বাহিনীর প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট চাইলে কি করতে পারবে, ক্যান্টনমেন্টে ঢুকে যেতে পারবে, তার জন্য কোনো পারমিশন লাগবে না। তো ওইটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, যার কোনো পারমিশন বা যার কোনো কিছু দরকার নাই, সে যে কোনো জায়গায় চাইলে অ্যাক্সেস নিতে পারবে বা তাকে যে কোনো জায়গায় ইউজ করা যাবে। স্টুডেন্ট নেমটা ক্লাসের যে কোনো জায়গায় ইউজ করা যাবে। আর লোকাল ভেরিয়েবলের কথায় যদি আসি, যেমন ধরেন আমি যদি বলি ভাই আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, চাঁদপুরের এমপি কে আপনি কি জানেন? আমার মনে হয় 30% পাবলিক যারা হয়তো জানতে পারে, কারণ হচ্ছে অনেকে বিসিএস এর পড়া পড়ে বা জবস গাইড পড়ে, ঠিক আছে, ব্রিলিয়ান্ট পাবলিক, তো ওরা হয়তো ধরুন হচ্ছে বলতে পারবে, রাইট, বাট 70% মানুষ অত্যন্ত বলতে পারবে না। ঠিক আছে? তো ওই 70% মানুষ জানে না অ্যাকচুয়ালি যে এই যে ব্যক্তিটা আসলে কে, এই ব্যক্তিটার নামটা কি। যেমন পার্সোনালি আমি নিজেও যেমন ধরেন যদি বলে চাঁদপুরে তো ধরুন হচ্ছে কয়েকটা আসন আছে বা কুমিল্লা কয়েকটা আসন আছে, আমরা সব আসনের সব এমপি তো আমি চিনি না, জাস্ট আমার এলাকার এমপি যে আছে আমি তাকে চিনি, কারণ কি আমি ওই এলাকায় আসা যাওয়া করি, এই জন্য আমার এলাকায় আমি আসা যাওয়া করার কারণে আমি তাকে চিনি। সেম ভাবে এটা হচ্ছে যেমন ধরেন একটা লোকাল এরিয়া বা রুরাল এরিয়া, যেখান থেকে হচ্ছে আপনি এর ভিতরে একটা ভেরিয়েবল আছে যাকে সব জায়গায় ইউজ করা যাবে না, যাকে শুধু ইউজ করা যাবে এই ফাংশনের ভিতরেই, অনলি ফাংশনের ভিতরে তাকে ব্যবহার করা যাবে। ব্যবহারটা কি মানে কি, আমরা ভেরিয়েবলে কি রাখবো অ্যাকচুয়ালি, ডেটা। ওই ডেটাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যেটা গ্লোবাল সেটা হচ্ছে গ্লোবালি ইউজ করা যাবে তার ডেটাটা, আর যেটা লোকাল সেটা লোকালি ইউজ করা যাবে। তাও লোকালি বলতে কোনটা, এই ফাংশনের যে মানে রেঞ্জ আছে, এই যে ফাংশন আমরা নিচ্ছি, এই ফাংশনের যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে তাকে ইউজ করা যাবে লোকাল ভেরিয়েবলকে, এর বাইরে তাকে ইউজ করা যাবে না। তাইলে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ক্রিস্টাল ক্লিয়ার কিনা? একদম স্যার। স্যার এই যে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটা কি Self-টা কি, স্যার? লোকালের এখানে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, আপনি একে যে কোনো জায়গায়, আপনি লোকাল না, আপনি যে কোনো জায়গায়, মানে এই ক্লাসের যে রেঞ্জ আছে হ্যাঁ। তাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ইভেন কি ক্লাসের বাইরেও যদি প্রয়োজন হয় তাকে আপনি খুঁজে পাবেন, আচ্ছা আমি বলতেছি যে ক্লাসের বাইরেও যদি প্রয়োজন হয় তাকে খুঁজে পাবেন। বাট ক্লাসের এই যে লোকাল ভেরিয়েবল যেটা আছে সেটা ক্লাস না, শুধু সে শুধু হচ্ছে এই ফাংশন এরিয়ার মধ্যে তাকে পাবেন, বাট ক্লাসের ভিতরে তাকে অন্য জায়গায় Sir. খুঁজে পাবেন না। জি ধরো যে আমি আরেকটা ক্লাস নিলাম, ওই ক্লাসে কি গ্লোবাল ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস করা যাবে অবশ্যই। আমি তো এই মাত্রই এক্সাম্পলটা দিলাম। আচ্ছা, আপনি আচ্ছা। ক্লাসের বাইরে থেকেও অন্য ক্লাস থেকেও চাইলে অথবা অন্য যে কোনো জায়গা থেকেও চাইলে আপনি এই ভেরিয়েবলটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু লোকালকে আপনি অন্য জায়গা থেকে তো দূরেই থাক, ওটা তো পরের ম্যাটার, ক্লাসের ভিতরেও আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। যেমন আপনি যদি এখানে অন্য একটা ফাংশন ডিফাইন করেন, আমি এখানে আরেকটা ফাংশন ডিফাইন করলাম যে অ্যানাদার ফাংশন, হ্যাঁ, আপনি এখান থেকেও এই অ্যাকাউন্টকে খুঁজে পাবেন না, এখান থেকে এই অ্যাকাউন্টকে খুঁজে পাবেন না, শুধু অ্যাকাউন্ট কাজ করবে এর জন্য। এবং এই লোকাল ভেরিয়েবলটা আপনি প্যারামিটারের ভিতরেও যেটা আসবে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখানেও যদি আপনি অ্যাকাউন্ট দেন বা অ্যাকাউন্ট আমি বললাম, অন্য কিছু বলা যায়, যেমন ধরেন হচ্ছে লাইক আইডি বা ফেসবুক আইডি, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, মানে প্যারামিটারের ভিতরে যেটা ডিক্লেয়ার করবেন বা কোনো ফাংশনের বডির মধ্যে ডিক্লেয়ার করবেন সেটাই লোকাল আইডি। কিন্তু এটা যদি সরাসরি এখানে থাকে তাইলে এটা কিন্তু হচ্ছে আবার গ্লোবাল ভেরিয়েবল, যেটা ক্লাসের সাথে সরাসরি। এখন এটা এখানে ডিক্লেয়ার করেন আর এখানে ডিক্লেয়ার করেন, ডাজন্ট ম্যাটার, এটা ক্লাসের সাথে যদি সরাসরি থাকে তাইলে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বুঝা গেছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ বলেন, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? স্যার আব্দুল হামিদ। স্যার একটা কোশ্চেন ছিল। কি আব্দুল হামিদ রিনিয়া? না স্যার, ওই যে স্যার আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল ক্লাসের বাইরে ডিক্লেয়ার করি ওটাকে কি গ্লোবাল ভ্যারিয়েবল ধরা হবে?
না 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 না, ক্লাসের বাইরে কোনো কিছু ক্লাসের সাথে সম্পর্ক থাকবে না যদি ক্লাসের বাইরে কোনো কিছু ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে? তাহলে স্যার মানে আমি বুঝতে পারিনি ঠিক, মানে স্যার সিতে তো আমরা দেখলাম যে ক্লাসের বাইরে যখন কিছু ডিক্লেয়ার করতাম ওটাকে গ্লোবাল ভ্যারিয়েবল ধরা, তো জাভাতে এরকম ছিল, ওটাকে গ্লোবাল ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারতাম। ক্লাসের বাইরে ডিক্লেয়ার করলে জাভাতে লোকাল ভেরিয়েবল করা হয়? স্যার গ্লোবাল ভ্যারিয়েবল ক্লাসের বাইরে উপরে, ওটা তো না ক্লাসের না না ভিতরে এই- অ্যাক্সেস পাইতো, আর ইউ শিওর? না 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 ভাইয়া মনে হয় পাবলিক ফাংশনে করতাম তো। কারণ আপনার জানার ভুল থাকতে পারে। আমি জাভা নিয়ে কাজ করি 2008 সাল থেকে, ঠিক আছে? এমন কথা আমি আজকে আপনার মুখ থেকে শুনলাম। স্যার পাবলিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম স্যার, ওটা কি গ্লোবাল আপনি ক্লাসের বাইরে কিছু করতে পারবেন না আসলে। আপনি যদি ক্লাসের ভিতরের কথা বলেন তাহলে এক ম্যাটার, বাট ক্লাসের বাইরে কিছু করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন আমি এটার একটা অ্যানসার দিচ্ছি আপনাকে। আমি বুঝতে পারছি, আমি একটা অ্যানসার দিচ্ছি আপনাকে। ধরেন আমি একটা জাস্ট করলাম, জাস্ট এটা হচ্ছে এক্সাম্পল, একটা ফাইল তৈরি করলাম, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, এটা তো এইভাবে আছে। ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট নেম, এখানে বললাম লাইক হচ্ছে ফাহিম, জাস্ট নাম দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একে একটা কাজ করি, এই ফাইল হ্যান্ডলিং আমি একে কল করি। এটা করতে হলে আমাকে আগে যেটা করতে হবে, ইম্পোর্ট এক্সাম্পল। তো আমি এখানে একটা কাজ করব এখন, এক্সাম্পল ডট স্টুডেন্ট নেম, এবং এটাকে আমি একটা কাজ করি, আমি এটাকে প্রিন্ট করি। এই আসলো, এবার এটাকে আমি একটু রান করি। ফাইন আসছে না? আচ্ছা, এখন এটাও কিন্তু যেটা আপনি বললেন যে ক্লাসের বাইরে কি কোনো আমি করলে কি, বা বডির মধ্যে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা কি গ্লোবাল ভেরিয়েবল কিনা? হ্যাঁ, এটা এক হিসেবে গ্লোবাল ভেরিয়েবল। কেন গ্লোবাল ভেরিয়েবল? যখন আপনি কোনো পাই ফাইল তৈরি করছেন, যেমন এক্সাম্পল ডট পাই, ঠিক আছে? তো এটা ভার্চুয়ালি আমি যদি কোনো ক্লাস নেম ডিক্লেয়ার নাও করি, সে কি করে, এটাকে টোটালটাই ক্লাস ধরে নেয়। বুঝতে পারছেন কি? স্যার আমি সেটাই বোঝাতে চাচ্ছি, এটাকে আমি গ্লোবাল ভ্যারিয়েবল বলতে পারবো কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ওটাই যখন আপনি বোঝাতে কোনো চাইছি। ক্লাস ডিক্লেয়ার করছেন তখন আপনি তো ডিক্লেয়ার করেই দিচ্ছেন, বাট এছাড়াও যদি আপনি কোনো ক্লাস ডিক্লেয়ার না করেন তাহলে এটা হবে না। তবে জাভার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ জাভাতে মাস্ট বি আপনাকে ক্লাস তৈরি করতেই হবে। পাইথনের ম্যাটার আর জাভার ম্যাটার টোটাল ডিফারেন্ট। বুঝতে পারছেন? পাইথন হচ্ছে আপনি যে ফাইলটা তৈরি করছেন, ওই পাইথন ফাইলের ভিতর আপনি যা কিছু তৈরি করছেন সেটাই অবজেক্ট আকারে কাজ করে। বুঝা গেছে? পাইথন ফাইলের মধ্যে, যেমন এটা একটা পাইথন ফাইল ডট পাই, রাইট? এর ভিতরে আপনি যত কিছু ডিক্লেয়ার করবেন সবকিছু অবজেক্টের মতো করে কাজ করবে। বুঝা গেছে? জি স্যার। ওটা সি প্লাস প্লাসে হয় যে মেইন ফাংশনের বাইরে দিলে। না, সেটা সি প্লাস প্লাস হচ্ছে আবার আরেক জিনিস। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনি লজিক্যাল ইস্যুগুলো সব একরকম পাবেন। ঠিক আছে? যেমন লুপ, কন্ডিশনস, এই জিনিসগুলো সব একরকম পাবেন। ফাংশনস মানে মূল তাদের বেসিক যে ম্যাটারটা। কিন্তু আপনি যদি ফিচার্স এর কথায় আসেন, কিছুটা ডিফারেন্স তো আপনার থাকবেই। ফিচার্স এর মধ্যে তো অবশ্যই ডিফারেন্স আছে, রাইট? নাহলে তো আপনি পাইথন ইউজ করতেন না বা জাভা আলাদা করে ইউজ করতেন না, সব কি হতো, একই রকম হতো, আপনি যে কোনো একটা ইউজ করলেই হতো, রাইট? যেমন আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সেটার জন্য কি জাভা অর কটলিন এরকম আপনি ইউজ করছেন, বা ডার্ট ইউজ করছেন। তারপর আপনি যেমন জ্যাঙ্গোর জন্য ইউজ করছেন কি আপনি পাইথন ইউজ করছেন। তো এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি হচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা ফিচার্স আছে, ধরন আছে। তো পাইথনের মধ্যে যেটা হয়, পাইথন আপনি যা কিছু তৈরি করবেন এইভাবে, সেটা হচ্ছে একটা অবজেক্ট। দ্যাটস ওয়াই এখানে এইভাবে এটাকে পাচ্ছেন। কিন্তু এটা যদি জাভা হতো বা সি শার্প হতো তাহলে কখনোই এটাকে এইভাবে পাইতেন না আপনি। ঠিক আছে? যেমন আমি যদি এক্সাম্পল দেই, এখানে ধরো অনলাইন জাভা কম্পাইলার, আচ্ছা এখানে যদি যাই, এই যে দেখেন এখানে কিন্তু সে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছে। ঠিক আছে? আপনি একটা কাজ করেন, ক্লাসের বাইরে কোনো কিছু লিখেন, যেমন ধরেন পাবলিক ইন্টিজার নেম। ঠিক আছে? পাবলিক ইন্টিজার নেম, এন্ড আপনি একটাকে বলেন হচ্ছে লাইক কিছু একটা বলেন, সেম ভাবে আমরা বললাম ফাহিম। এবার এখানে কি বলা যায়,
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন নেম রান করেন, এক্সিকিউট। এই যে দেখেন কি বলছে, ও সরি আমি দিলাম কি হলো কি স্ট্রিং হবে। এই যে এরর আসছে, ঠিক আছে। কি বলছে, ক্লাস ইন্টারফেস অর এনাম এক্সপেক্টেড, বুঝা গেছে? ক্লাসের বাইরে এটা পসিবলই না। যদি এটাকে আপনি হচ্ছে ক্লাসের ভিতরে নেন, এন্ড এখানে পাবলিক লাগবে না, জাস্ট স্ট্রিং, ঠিক আছে। এবার আপনি এটাকে এক্সিকিউট করেন। ও সরি, পাইথনের মতো অভ্যাস হয়ে গেছে তো সেমিকোলন দিতে ভুলে গেছি। হ্যাঁ এই যে দেখেন চলে আসছে, রাইট? তাইলে এখন ডিফারেন্সটা বুঝে গেছে তো? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি ম্যাটার গেল। মানে আমরা কি বললাম, ক্লাস বুঝলাম, ফাংশন বুঝলাম, এন্ড অ্যাট্রিবিউটস কোনটা, ফাংশন কোনটা, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হলাম। তাহলে এই পর্যন্ত তো আমাদের মনে হয় কোনো আর ঝামেলা নাই, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার, কোনো ঝামেলা নাই। আচ্ছা, বাকি জিনিসগুলো আমরা নামাজ পড়ে তারপরে বুঝবো, ঠিক আছে? আমরা নামাজটা পড়ে আসি, ঠিক আছে।
আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা, তো সবাই আসছেন তো না? জি স্যার। ঠিক আছে, তাইলে মোটামুটি আমরা কি কি দেখলাম? গ্লোবাল ভেরিয়েবল অর অ্যাট্রিবিউটস, ঠিক আছে, তারপরে লোকাল ভেরিয়েবল আর ফাংশন। আচ্ছা, ক্লাসের আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে যেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। আমি আগে ফাংশনটা লিখি। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ক্লাসের কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা একটা বিল্ট ইন ফাংশন। ইন ইট, INIT, ইনিট। এই ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইনিট। ঠিক আছে, তো এই কনস্ট্রাক্টর বেসিক্যালি কি করে? ঠিক আছে, কনস্ট্রাক্টর বেসিক্যালি কি করে বা কেনই আমরা এটা নেব? কনস্ট্রাক্টর হচ্ছে এই যে আমরা গ্লোবাল ভেরিয়েবল গুলা নিচ্ছি, এখানে গ্লোবাল ভেরিয়েবল গুলা নিচ্ছি, এগুলো কি এমটি না? এর মধ্যে কোনো ভ্যালু নাই কিন্তু, বা কোনো ডেটা নাই, আছে কি? নাই। এখন এইগুলাকে আমরা ব্যবহার করার জন্য বা আমরা এইগুলোর মধ্যে ডেটা দেওয়ার জন্য, ঠিক আছে, আমরা ডেটা দেওয়ার জন্য আমরা চাইলে সরাসরিও ডেটা দিতে পারি, কিন্তু কেন সরাসরি ডেটা দেব না এই জিনিসটা আমরা হচ্ছে এখন ক্লিয়ার করব। তো এই যে আমরা ধরুন হচ্ছে ভেরিয়েবলটা নিচ্ছি, ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলটা নিচ্ছি, এই গ্লোবাল ভেরিয়েবলটা এমটি থাকে এবং এর মধ্যে আমরা ডেটা দিয়ে বেসিক্যালি ডেটা প্রসেস করি, মানে ডেটা, মানে ইনকাম আউটকাম, এই যে জিনিসগুলো আমরা করি। আমি ডেটাবেস থেকে ডেটা ফেচ করে আনা বা ডেটাবেসে ডেটা পাঠানো, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা সরাসরি আসলে কাউকে অ্যাক্সেস দেই না, সরাসরি আমরা কাউকে অ্যাক্সেস দেই না। তো সরাসরি অ্যাক্সেস না দেওয়ার কারণে এখন এখান থেকে তো আমাদের ভ্যালুগুলোকে আদান প্রদান করতে হবে। ওই ভ্যালু আদান প্রদানের জন্য বেসিক্যালি বলা হয় ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন বলতে আমরা এর মধ্যে ভ্যালু দেওয়া, ঠিক আছে। এই যে গ্লোবাল ভেরিয়েবল, এটাকে ইনিশিয়ালাইজেশন করা হয়। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে এর মধ্যে আমাদের ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো ওই ভ্যালুটা কিভাবে আমরা দেব? ওই ভ্যালুটা আমরা দেব হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। আপনি চাইলে ফাংশন দিয়েও তৈরি করা যায়, একটা ফাংশন লিখে আপনি সেটাকে আপনি ভ্যালু আদান প্রদান করতে পারেন, কোনো প্রবলেম না। বাট কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা, মানে কি বলা যায়, বিল্ট ইন ফাংশন, এবং এটা তো একটা স্ট্যান্ডার্ড। এটা না নিলেও চলে, আপনার কোনো সমস্যা নাই, বাট এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যদি আপনি এটা নাও নেন, তারপরও সে ব্যাকএন্ডে এটাকে কনস্ট্রাক্ট করে নেয়, ক্লাস বেসিস কনস্ট্রাক্ট করে নেয়। কেন করে সেটা আমরা আসতেছি, কিন্তু এর আগে আমরা জাস্ট বুঝি এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর ফাংশনটা বেসিক্যালি যেটা করে, ক্লাসের মধ্যে যে গ্লোবাল ভেরিয়েবল গুলো থাকে তাকে ইনিশিয়ালাইজ করে। সো ওই ইনিশিয়ালাইজেশনটা কিভাবে হয় সেই প্রসেসটা আমরা একটু দেখি। ইনিশিয়ালাইজেশনটা হয় এভাবে যে আমরা লোকালি ভেরিয়েবল নেব, এই প্যারামিটারের মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে আমরা লোকাল ভেরিয়েবল নেব এই স্টুডেন্টের নেম এবং ডিপার্টমেন্ট, এই দুইটার জন্য, বা আমরা যে কয়টা আমাদের প্রয়োজন হবে সেই কয়টাই। যেমন আমি শুধু নেম নিতে চাচ্ছি, ডিপার্টমেন্ট নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি শুধু নেম নেব, ডিপার্টমেন্ট বাদ দিয়ে দেবো। মানে ম্যাটারটা এরকম, কোনো কিছু বাধ্যবাধকতা না, এরকম। তারপরে হচ্ছে একটাকে কথা খেয়াল রাখতে হবে, ক্লাস যদি নেন, এটা তো আসলে পাইচার, যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট আইডিই। তো এই ইন্টেলিজেন্ট আইডিই ছাড়া যদি আপনি কোনো টেক্সট ডকুমেন্টে ক্লাস তৈরি করেন, সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যে সেলফ কিওয়ার্ডটা যাতে আপনার থাকে। প্রত্যেকটা ফাংশনের সাথে সাথে এই যে প্যারামিটারের ভিতরে সেলফ কিওয়ার্ডটা থাকে। তো আমরা এখন বুঝবো সেলফ জিনিসটা কি। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম, বেসিক্যালি নেম এবং ডিপার্টমেন্ট নামে দুইটা প্যারামিটার নিলাম। কি কারণে? আমরা যাতে এর মাধ্যমে বাইরে থেকে ভ্যালু দিতে পারি, এবং ওই ভ্যালু দ্বারা যাতে এই গ্লোবাল ভেরিয়েবল গুলো ইনিশিয়ালাইজ করা হয়, ভ্যালু অ্যাসাইন করা যায়। আচ্ছা, এই গেল হচ্ছে কনস্ট্রাক্টরের প্যারামিটারের কাজগুলো। এটা কি করে? সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে সেলফ কেন আমরা ইউজ করব। সেলফ জিনিসটা কি অ্যাকচুয়ালি? সেলফ হচ্ছে ক্লাসের একটা রিপ্রেজেন্টেটর। সেলফ কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড হচ্ছে এই স্টুডেন্ট ক্লাসের একটা রিপ্রেজেন্টেটর। আমি একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন, আপনি যদি চিন্তা করেন রাধুনী বা স্কয়ার, এরা হচ্ছে কি একটা প্রোডাক্ট কোম্পানি, রাইট? এদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে মার্কেটে ওরা কি করে, সাপ্লাই দেয়। আচ্ছা, তো মার্কেটে ওরা কি কোম্পানির মালিক পক্ষ বা কোম্পানিতে ফ্যাক্টরিতে যারা কাজ করে বা প্রোডাক্ট, এর কি নিজে নিজে এসে সাপ্লাই হয়ে যায়? অবশ্যই না। এখানে কি করে, কোম্পানি মার্কেটিং এর জন্য বা সেলস এর জন্য একটা রিপ্রেজেন্টেটিভ রেখে দেয়, ঠিক আছে। সে কি করে,
বিভিন্ন দোকানে দোকানে যায়, তারপর কি বলে, ভাই আমি অমুক কোম্পানি থেকে আসছি, সে কোম্পানির নামটা প্রেজেন্ট করে, সে কিন্তু বলে না যে আমি অমুক, ঠিক আছে, আমার নাম এইটা, এটা বলে না, সে সরাসরি কি বলে আগে, ভাই আমি অমুক কোম্পানি থেকে আসছি, তার মূল পরিচয় যেটা অ্যাকচুয়ালি, তার নাম না জানলেও চলবে আপাতত, কিন্তু সে কোথা থেকে আসছে সেটা জানতে হবে, যেহেতু সে মার্কেটিং এ নামছে। তো ধরেন সে এসে কি বললো যে আমি অমুক কোম্পানি থেকে আসছি, আমার এই কোম্পানি এই ধরনের প্রোডাক্ট গুলো তৈরি করে, এই প্রোডাক্ট গুলো প্রাইস এত, আপনি চাইলে এত সেল করতে পারবেন, আপনার এত টাকা প্রফিট থাকবে। সে কি করছে অ্যাকচুয়ালি, সে তার কোম্পানিকে এবং তার প্রোডাক্টকে সে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, কার কাছে, শপ ওনারের কাছে। সেম ভাবে এই সেলফ কিওয়ার্ড কি করে, এই ক্লাসকে প্রেজেন্ট করে, যেখানে যেখানে ক্লাসকে প্রেজেন্ট করে কিভাবে, মানে ক্লাসের যে প্রপার্টিজ গুলো আছে, ক্লাস প্রপার্টিজ কে, স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট, এখানে যে গ্লোবাল ভেরিয়েবল গুলো নিচ্ছেন, অনলি গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল না, ভেরিয়েবলের মধ্যে দুইটা, রাইট। সো এই জন্য আমরা কি মানে সেলফ হচ্ছে অনলি গ্লোবাল ভেরিয়েবলকে প্রেজেন্ট করে। আর ফাংশন, যে ফাংশন গুলো কি ক্লাসের সাথে আছে সরাসরি, ফাংশনের ভিতরে যদি আবার আরেকটা ফাংশন লিখেন, সেও কিন্তু কি হয়, লোকাল ফাংশন হবে, গ্লোবাল ফাংশন হবে না। ফাংশনের ভিতরে যদি আরেকটা ফাংশন লিখেন, কিন্তু সরাসরি যেটা ক্লাসের সাথে ফাংশন, সেটা হচ্ছে ক্লাসের প্রপার্টিজ। আর যেটাই হবে ক্লাসের প্রপার্টিজ, সে ওইটা কি ক্লাসের মধ্যে সেলফ দ্বারা প্রেজেন্ট করতে হবে, এই কথাটা খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে নেম লিখছি, স্যার একটা কোশ্চেন ছিল। জি আচ্ছা বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে, এটা তো এই ক্লাসের মানে ফাংশন, এর জন্য এখানে সেলফ আছে, যদি অন্য ক্লাসের ফাংশন এখানে নিয়ে আসি সেক্ষেত্রে কি হবে, সেলফ থাকবে এখানে? না, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে অবজেক্ট তৈরি করতে হবে, ওইটা আমরা যাচ্ছি পরের পার্টে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই গ্লোবাল অ্যাট্রিবিউটস গুলাকে ধরার জন্য আমাকে সেলফ লিখতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন এখন আমি এখানে লিখলাম সেলফ ডট, এই দেখেন গ্লোবাল অ্যাট্রিবিউটস গুলো চলে আসবে, স্টুডেন্ট নেম। এবার আপনি কি করবেন, লোকাল ভেরিয়েবল দ্বারা একে ইনিশিয়ালাইজ করে দিবেন, এই যে নেম, এই নেম দ্বারা আমি একে কি করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম, দ্যাটস ইট। সেলফ ডট হচ্ছে স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এই হচ্ছে বেসিক্যালি কনস্ট্রাক্টর দ্বারা জাভাতে আমি ডিস এর কাজ করে নাকি? ডিস নামে একটা ইয়া ছিল জাভাতে, কিওয়ার্ড ছিল ডিস। দিস THIS দিস, জি স্যার, হ্যাঁ, ডিস জাভাতে ছিল same, ডিস। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। দিসের কনসেপ্টটা কি আপনার ক্লিয়ার ছিল না এতদিন নাকি? জি স্যার ছিল স্যার, মানে দুইটা কিওয়ার্ড আলাদা তো, সেলফ আর দিস, এজন্য ও আচ্ছা, না ঠিক আছে। এখানে বেসিক্যালি হচ্ছে মানে ইনিশিয়ালাইজেশন করার পরে আপনাকে হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউটস গুলোকে কল করার জন্য এখানে আপনাকে সেলফ কিওয়ার্ড লিখতে হচ্ছে। আর যখন আপনি এখানে সেলফ লিখছেন, এই সেলফ লেখার মানে হচ্ছে একটা হচ্ছে আপনি ফাংশনকে প্রেজেন্ট করছেন, সাথে সাথে আপনার লোকাল যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করছেন সেলফ দ্বারা, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে সেলফ দিয়ে আপনি গ্লোবাল অ্যাট্রিবিউটস গুলোকে ধরছেন এবং এই লোকাল ভেরিয়েবল দ্বারা কি করছেন, ইনিশিয়ালাইজ করছেন। তাহলে সেলফের ম্যাটারটা তো বুঝে গেছে না? আচ্ছা, তো এই হচ্ছে সেলফ এবং হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, আর ফাংশন আমরা এবার একটু মানে ভালো কিছু ফাংশন লিখি, এই ফাংশন আমরা লিখবো না। আচ্ছা, সো এবার আমরা যে ফাংশন গুলো লিখবো, যেমন ধরেন এরকম ফাংশন লিখবো যে স্টুডেন্ট নেম এবং ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে প্রেজেন্ট করার জন্য। কিভাবে লেখা যায় এটা? যেমন ডিফাইন গেট স্টুডেন্ট নেম সেলফ, এবং এখানে আমরা লিখবো হচ্ছে রিটার্ন হচ্ছে সেলফ ডট স্টুডেন্ট নেম, ঠিক আছে। তারপরে ডিফাইন সেট স্টুডেন্ট নেম সেলফ হচ্ছে নেম, এখানে যেটা করব সেলফ ডট স্টুডেন্ট নেম হচ্ছে নেম। আচ্ছা, এখন বলেন যে এই মানে কোশ্চেন আসে না এইভাবে যে আমরা এখানেও ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম স্টুডেন্ট নেম দিয়ে, এখানেও ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম স্টুডেন্ট নেম দিয়ে, রাইট? একই কাজ কেন দুইবার করলাম? আচ্ছা, কেউ কি বলতে পারবেন অ্যানসারটা আমাকে, কেন করা হয়েছে এই কাজটা? স্যার আসলে শিওর না স্যার, কনস্ট্রাক্টর স্যার মেবি ক্লাস দিয়ে আর কি কনস্ট্রাক্টরের ভ্যালুগুলা ডিফাইন করতে পারবো, আর এখানে ফাংশন দিয়ে এইটা আলাদাভাবে ডিফাইন করা যাবে কি? আপনার মানে অ্যানসারটা একটু কাছাকাছি গেছে,
মানে ম্যাটারটা হচ্ছে এরকম যে যখন আপনি কনস্ট্রাক্টর কল করছেন তখন আপনাকে দুইটা ভ্যালু ইউজ করতে হচ্ছে, নেম এবং ডিপার্টমেন্ট। তো ধরেন কখনো কখনো এরকম হতে পারে যে আমার অনলি নেম দরকার, ডিপার্টমেন্ট দরকার নাই, আবার কখনো এরকম হতে পারে অনলি ডিপার্টমেন্ট দরকার, নেমের দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় গেটার এন্ড সেটার। এই প্রসেসটাকে বলা হয় গেটার এন্ড সেটার। এটা হচ্ছে বেসিক্যালি একটা মডেল ক্লাস। এগুলো সব আসবে আস্তে আস্তে, আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে কাজ করব তখন আসবে এগুলো আস্তে আস্তে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় হচ্ছে একটা মডেল ক্লাস, এই যে এখানে যেটা দেখতেছেন, ঠিক আছে? তো এইটাকে বলা হয় গেটার, এটাকে বলা হয় সেটার। গেটার বলতে হচ্ছে একটা ভ্যালুকে গেট করা হয়, কিভাবে আমরা একটা ভ্যালু গেট করতে পারি, আর এটা হচ্ছে সেটার, কিভাবে আমরা ভ্যালু সেট করতে পারি। সো ভ্যালু সেট মানে কি? আমরা ভ্যালু দেওয়া, কোনো ডেটা দেওয়া, আর গেট মানে কি? কোনো ডেটা নেওয়া, ঠিক আছে? তো এটাকে, এই প্রসেসটাকে বলা হয় গেটার এন্ড সেটার। একটা দিয়ে আমরা গেট করতেছি, স্টুডেন্টের নেম নেব আমরা, আরেকটা দিয়ে আমরা ভ্যালু সেট করতেছি। সেম ভাবে আমরা এখানে লিখব ডিফাইন গেট স্টুডেন্ট বা গেট ডিপার্টমেন্ট লিখলাম, এখানে সমস্যা নাই। সো রিটার্ন হচ্ছে আমার সেলফ ডট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে? আবার আমার ডিফাইন সেট ডিপার্টমেন্ট, এন্ড আমরা এখানে লিখলাম হচ্ছে ডিপার্টমেন্ট রিটার্ন সেলফ ডট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট। দ্যাটস ইট। এই হচ্ছে আপনার একটা মানে একটা ক্লাস, একটা সুন্দর একটা ক্লাস স্ট্যান্ডার্ড, আই মিন যেটা হচ্ছে আমরা যেটা বলে হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে? এটা হচ্ছে সেটা যে একটা ক্লাস নিলে আমরা কিভাবে সেটাকে গুছিয়ে আমরা ওটার মধ্যে কাজ করি। এন্ড আরো কিছু আছে, এটা তো আমরা ডে বাই ডে দেখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে জাস্ট আজকে একটা মডেল ক্লাস কিভাবে তৈরি করা হয়, একটা মানে স্ট্যান্ডার্ড মডেল ক্লাস কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা আমরা দেখলাম এখান থেকে। এখন আমরা যেটা দেখবো স্টুডেন্ট ক্লাস ইউজ করে কি মানে এটা থেকে আমরা কিভাবে স্টুডেন্ট ক্লাস থেকে আমরা কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি এবং সেই অবজেক্টটাকে আমরা ইউজ করতে পারি। ধরেন আগে প্রথমে এখানেই দেখাই। সো এটা আমরা কি এখানে কার্সর রাখা মানে কি? এটা ক্লাসের বাইরে, রাইট? ক্লাসের বাইরে এবার আমরা একটা অবজেক্ট তৈরি করব। সো আমরা এখন করব যে get an object। অবজেক্ট কিভাবে তৈরি করব? প্রথমে আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে। সো আমি ভেরিয়েবলটা অবশ্যই কি আমার ক্লাস নেম কি স্টুডেন্ট, আমি ভেরিয়েবলটা রিলেশন মানে ভেরিয়েবলটা আমি কি মানে রিলেটেড আইটেম নেম নিতে হবে, রাইট? সো আমি এই জন্য কি করলাম, স্টুডেন্ট নিয়ে নিলাম এবং আমি এখানে এই ক্লাসের নেমটা আমাকে দিতে হবে, এই স্টুডেন্ট ক্লাসের নেমটা আমাকে এখানে দিতে হবে, দিয়ে প্যারামিটার দিতে হবে। বাস, এই হচ্ছে একটা অবজেক্ট তৈরি করার সিস্টেম। এই টোটালটা মিলে হচ্ছে একটা অবজেক্ট এবং অবজেক্টের নেম হচ্ছে কি স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা করব এখানে আমরা এই ক্লাসটাকে রান করব। এখন রান করলে একটা এরর খাবো। এটা কেন খাবো আমরা বলতেছি। দেখেন ইনিশিয়ালাইজেশন, এই যে ইনিট, দেখেন এই যে ফাংশন ইনিট মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস, দুইটা আর্গুমেন্টস মিসিং আছে। কি আছে? নেম এবং ডিপার্টমেন্ট। তার মানে কি নেম এবং ডিপার্টমেন্ট। যেহেতু এখানে আমরা কনস্ট্রাক্টর তৈরি করছি এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমরা প্যারামিটারের ভিতরে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেহেতু আমি যখন এখানে অবজেক্ট তৈরি করব মাস্ট বি আমাকে প্যারামিটারের ভিতর থেকে ভ্যালু পাস করতে হবে। আদারওয়াইজ আমার ভ্যালু পাস যদি আমি না করি বা ভ্যালু ইনিশিয়ালাইজ না করি তাহলে এটার কাজ হবে না, ঠিক আছে? মাস্ট বি আমাকে এখান থেকে ভ্যালু পাস করতে হবে। সো আমি এখানে যদি ভ্যালু পাস করতে হয় ফার্স্টলি কি নেম, তারপরে কি ডিপার্টমেন্ট। লাইক আমি এখানে বললাম যে ধরেন হচ্ছে জামিল এবং আমি এখানে দিলাম ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। সিম্পল, জাস্ট আমি এবার এটাকে কি করব, রান করব। দেখেন এবার আর কোনো এরর নাই, আর কিছু শো করতেছে না। সো শো না করার কারণ হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই, ঠিক আছে? আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই। এবার আমরা একটু প্রিন্ট করি, কিভাবে প্রিন্ট করতে পারি দেখেন। সো দুইটা সিস্টেমের মধ্যে আমি যে বলছিলাম যে গ্লোবাল ভেরিয়েবল আমরা যে কোনো জায়গা থেকেই কল করলে পাবো, রাইট? এখন যদি আমি এখানে প্রিন্ট করি, দেখেন প্রিন্ট করতে হলে আমাকে ওই যে আমি বলছিলাম যে অবজেক্টের মধ্য থেকে আমরা কি করব, একটা অবজেক্ট কল করব, তারপরে আমরা হচ্ছে অবজেক্টটাকে ইউজ করব। তো অবজেক্টের কি ব্যবহার করব, অবজেক্টের যে প্রপার্টি গুলো আছে সেগুলোই তো আমরা ব্যবহার করব, রাইট?
তো আমাদের অবজেক্ট কি, এই যে স্টুডেন্ট, আমরা স্টুডেন্টটাকে কল করলাম, ডট ডট দিয়ে আপনার এক্সটেনশন মানে দিতে হবে এবং খুঁজতে হবে যে এর মধ্যে কি আছে প্রপার্টিজ। তো আমরা কি না আছে স্টুডেন্ট নেম, ধরেন আমি স্টুডেন্ট নেম দিলাম, তারপরে কমা দিয়ে আমরা কি করলাম আবার স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, এই দুইটা জিনিস আমরা প্রিন্ট করব। তো আমরা প্রিন্ট করি এই যে জামিল সিএসসি, ঠিক আছে। এই হচ্ছে আপনি লোকাল ভেরিয়েবল, আরে গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল যেটা কি আমার এই ক্লাসের প্রপার্টিজ, যেটাকে আমি এখান থেকে কল করলে পাবো। একটা এক্সাম্পল এবার আমরা আরেকটা দিই যে আমরা লোকাল ভেরিয়েবল যদি কল করি সেটাকে আমরা পাবো কিনা। তো ধরুন আমি এর ভিতরে গেটের ভিতরে আমি একটা লোকাল ভেরিয়েবল কল করছি, লাইক অ্যাকাউন্ট, একটু আগে আমরা যেটা করছিলাম অ্যাকাউন্ট, এবং এখানে আমি একটা ভেরিয়েবল দেখি এবারে এই অ্যাকাউন্টকে খুঁজে পাই কিনা। অ্যাকাউন্ট খোঁজার জন্য কি করতে হবে আমাকে, এখানে আসতে হবে প্রিন্ট স্টুডেন্ট ডট, দেখেন তো এখানে অ্যাকাউন্ট নামে কিছু কি আছে, অ্যাকাউন্ট নামে কিছুই নেই, রাইট। আচ্ছা এবার আসি আমরা অ্যাকাউন্টটাকে গ্লোবাল করে দেব। আচ্ছা এটা তো আসলে এখানে হবে না, এটাকে আমরা এর ফাংশনের বাইরে বের করতে হবে। তো এখানে লিখলাম, এবার আসি দেখি যে এবার আমার কি হয়, অ্যাকাউন্টকে আমরা পাই কিনা। সো এই যে দেখেন অ্যাকাউন্ট, এখন কিন্তু অ্যাকাউন্ট চলে আসছে। বুঝা গেছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য, মানে আমি কেন গ্লোবাল আর কেন এই লোকাল, জি স্যার। ঠিক আছে। আচ্ছা আমি এটাকে কমেন্ট করে দিলাম। আচ্ছা এই গেল হচ্ছে আপনার অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ দ্বারা কিভাবে আপনি বা গ্লোবাল ভেরিয়েবল দ্বারা কিভাবে আপনি এটাকে পাবেন। আরেকটা সিস্টেম যেটা সেটা হচ্ছে কি গেট স্টুডেন্ট নেম ফাংশন দ্বারা স্টুডেন্ট ডট গেট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, কিভাবে এটাকে রান করেন এই যে দেখেন চলে আসছে। এবার আপনি এর আগে একটা কাজ করেন, আপনি আবার এটাকে এই এখন আমরা তো এটা দিছি, আমরা অন্য একটা স্টুডেন্টের নাম এবং ডিপার্টমেন্ট দেই, ঠিক আছে। এটা কিভাবে দেব, সো জাস্ট আমি এখানে কি করব স্টুডেন্ট ডট সেট প্রপার্টিজটাকে কল করব। এবার আমরা ভ্যালু সেট করব, ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে আফজাল, ঠিক আছে। এবং এখানে কিন্তু হচ্ছে আপনাকে দুই ভাবে কাজ করতে হবে, আগে কনস্ট্রাক্টরের মধ্যে একবারে আপনি ভ্যালু দিয়ে দিতে পারছেন, বাট এখানে আপনাকে সিঙ্গেল ভ্যালু দিতে হচ্ছে, এটাই হচ্ছে তফাৎ। ডিপার্টমেন্ট হচ্ছে আমি ধরলাম যে বিবিএ। এবার আমরা এটাকে প্রিন্ট করি এইভাবে, সো দেখি কি হয়। এই যে দেখেন জামিল সিএসসি আফজাল বিবিএ। সো আপনি দুই ভাবেই ডেটা ইনপুট করতে পারবেন, আউটপুট করতে পারবেন, একটা হচ্ছে কনস্ট্রাক্টর ধরে, আরেকটা হচ্ছে কি মানে আপনার যে ফাংশন গুলো তৈরি করছেন সেগুলোর মাধ্যমে। তো কিভাবে আমরা অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট থেকে কিভাবে প্রপার্টি গুলোকে ইউজ করলাম দেখেন। এখন এই যে স্টুডেন্ট নেমটাকে আমরা দুইটা ডেটা দিছি, দুইটা ডেটা তৈরির জন্য কি আমার দুইবার ফাংশনটা মানে দুইবার কি আমার এখানে সবকিছু লিখতে হয়েছে না, আমি জাস্ট কি করছি ফাংশনটাকে কল করছি আর ওখানে আমি ভ্যালুটা দিয়ে দিছি, দ্যাটস ইট। এবার আমি 1000টা নেম দেই তাতে কোনো সমস্যা নাই, আমি জাস্ট ওই নেমটাকে কি করব ফাংশনে দিয়ে দেব, সে কি করবে একটার পর একটা নেম নিতে থাকবে। এটাই হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড এর ম্যাটার। ফাইনালি এখানে যদি আমি ইউজার ইনপুট নিতে চাই, মানে ইউজার নেম দেবে, ডিপার্টমেন্ট দেবে, দেন ওইটা কিভাবে করব? এটা হচ্ছে আপনাকে হয়তো এখান থেকে আপনি নিতে পারেন, যে যেমন এখান থেকে বললাম আপনি যে ইনপুট, ঠিক আছে, ইনপুট, ঠিক আছে। এবার আপনি যখন এটা রান করবেন তখন অটোমেটিক্যালি সে আপনার কাছ থেকে ইনপুট চাইবে। সো ধরেন হচ্ছে আমি এখানে দিলাম ইনপুট, রান করেন, দেখেন এখানে নাম চাচ্ছে। সো এন্ড সেকেন্ড হচ্ছে কি আপনার ডিপার্টমেন্ট, রাইট, আমি দিলাম আইটি। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। তো আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার এই জায়গায় এই যে সেটার মানে সেট এন্ড গেট যে সিস্টেমটা, ঠিক আছে, মানে লোকাল যেটা এটা এটা একটু কনফিউশন কিরকম জানি, মানে রিটার্ন করলেন ই করলেন এটা। আচ্ছা এই ফাংশন গুলা না রিটার্নের ম্যাটারটা
আর এই স্টুডেন্টের ম্যাটারটা, এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ফাংশনে পড়ায় আসছি, আপনাদের খেয়াল আছে কিনা। রিটার্ন করলে কি হয়, প্রিন্ট করলে কি হয়, এই জিনিসগুলো জি কিন্তু না, রিটার্ন করলে তো নেমটা রিটার্ন যাবে, এটা এগুলো তো হুম, ফাংশনে হুম, হুম, পড়ছে। হুম, হুম, মানে এই হুম। জায়গায় সেট ডিপার্টমেন্ট, তারপরে গেট ডিপার্টমেন্ট, এগুলা স্যার মানে আপনার ওই যে গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইগুলা আবার লোকাল থেকে নিয়ে। আচ্ছা, এখানে ম্যাটারটা হচ্ছে কি, গ্লোবাল ভেরিয়েবল দ্বারা, এই গ্লোবাল ভেরিয়েবল দ্বারা আপনি সরাসরি, মানে এটা কেন আসলে এইভাবে ইউজ করা হয়েছে আমি আপনাকে বলি। এই স্টুডেন্ট নেম আর ডিপার্টমেন্ট তো আমরা এইভাবে এখানে যেটা রাখছি তাকে কিন্তু কোনো সিকিউরিটি দেইনি। এখন এখানে সিকিউরিটি কেনই দরকার সেটাও একটা কথা আছে, রাইট? সিকিউরিটি কেন দরকার? ধরেন আপনি যদি কোনো সিস্টেমের মধ্যে নেম এবং ডিপার্টমেন্ট এভাবে খোলা রেখে দেন, একটা লোক চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ডেটা কি করতে পারবে, ইনপুট আউটপুট যে কোনো মুহূর্তে দিতে পারবে। যেমন গ্লোবাল, আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই একটা কথা বলছিলাম যে আমরা সব কিছু মানুষের জন্য ছেড়ে দিয়ে রাখবো না, আমরা একটা সিকিউরিটি দেব যখন আমরা ওই যে বক্স আঁকি, খেয়াল আছে? জি খেয়াল আছে। তো ওই যে আমরা যে সিকিউরিটির কথাটা আসতেছি, ওই সিকিউরিটিটা হচ্ছে এখানে আমাকে সিকিউরিটি দিতে হবে এই অ্যাট্রিবিউটস গুলোর জন্য। কারণ যে কোনো লোক তখন চাইলেই, যেমন ধরেন আপনি আপনার ভার্সিটির যে ডেটাবেজ আছে, আপনাদের যে ধরেন হচ্ছে রেজাল্ট দেয়, কথার কথা আপনি জানেন আপনি ভার্সিটিতে আছেন নাকি নাই, তো আপনি যদি ধরেন হচ্ছে ভার্সিটিতে পড়েন, ঠিক আছে, তো এখানে আপনি কি করতেন, আপনার রেজাল্ট যখন দরকার হতো তখন আপনি ভার্সিটিতে গিয়ে আপনার আইডি প্রেস করতেন, পাসওয়ার্ড দিতেন, সে আপনাকে রেজাল্ট দেখাই দিত, রাইট? এখন ওই রেজাল্টের যে আসার যে সিস্টেমটা, এখন ধরেন হচ্ছে জ্যাঙ্গো স্টার্ট করলে জিনিসটা আমি আরো ভালোভাবে বুঝাইতে পারতাম। তো ওইটা আমরা পরে যখন জ্যাঙ্গো করব, জ্যাঙ্গো আমরা হচ্ছে প্র্যাকটিস করব, তখন আমরা বুঝতে পারবো ভালোভাবে জিনিসটা। তবে আমি শর্টলি বলি, সেটা হচ্ছে যে যে আপনি তখন যদি এরকম হয় যে আপনাকে যদি অ্যাক্সেস দিয়ে রাখে যে স্টুডেন্ট নেম এবং ডিপার্টমেন্ট বা আপনার রেজাল্ট আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, আপনি কি সেখানে মনে করেন যদি পাইলেন আপনি 3 পয়েন্ট সামথিং, আপনি সেখানে 3 পয়েন্ট সামথিং এর জায়গায় 4 দিয়ে বসে থাকবেন না? জি অবশ্যই। তাই না? তাইলে এখন এটা কি কোনো সিকিউরিটি হইলো? আপনি আপনার রেজাল্ট চেঞ্জ করে ফেলতেছেন, তাই না? তো তাতে কি হচ্ছে, আপনি আপনার এক্সাম আপনি দেন আর না দেন তাতে কোনো সমস্যা না, আপনি ঢুকে তো আপনার রেজাল্ট ঠিকই চেঞ্জ করে ফেলছেন। ওই কাজটা করতে দেওয়া যাবে না। তখন আমরা কি করব, এই জিনিসটার অ্যাক্সেস সবাইকে দেব না, জাস্ট এই অ্যাক্সেসটা থাকবে অ্যাডমিনের হাতে, সে হচ্ছে ডেটাটা ইনপুট করবে আর আউটপুট দেখবে, সে নিজেও দেখবে, অ্যাডমিনও দেখবে এবং কি স্টুডেন্টও দেখবে, কিন্তু স্টুডেন্টের কোনো অ্যাক্সেস থাকবে না যে চাইলেই সে ডেটাটা চেঞ্জ করতে পারে। দ্যাটস ওয়াই আপনার এই স্টুডেন্টের এই ফাংশনগুলো গেট সেট, যেমন গেট শুধু করতে পারবে কে, অনলি স্টুডেন্ট, আর সেট করতে পারবে হচ্ছে অ্যাডমিন। বুঝা গেছে? এই হচ্ছে ম্যাটার। বুঝতে পারছি। এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা জ্যাঙ্গোতে যাব বা ওপির আরো যখন ডিটেইলস আমরা আলোচনা করব, তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফাইলটা আগে আপনাদের জন্য আপ করে রাখি। আজকে হচ্ছে ওপি ক্লাস হচ্ছে না, সো আচ্ছা, তো ফাইন, ঠিক আছে। এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন? স্যার আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাজ, প্র্যাকটিস করেন। স্যার আমরা ওপি আর কয়টা ক্লাস করব? ওপির আরো একটা ক্লাস হবে, এরপর আরেকটা ক্লাস হবে আর কি, তারপরে কি জ্যাঙ্গোতে যাব? অলমোস্ট। এরপরে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার ওই যে ইয়েটা, আমরা ওই যে কি বলে এটাকে, এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন হ্যান্ডেলিং করব, তারপরে আমরা ডেটাবেস করব, তারপরে আমরা জ্যাঙ্গোতে যাব। তো ঠিক আছে, সব ভালো থাকবেন আর এই ক্লাসের হচ্ছে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর নিজেরা নিজেদের থেকে, এখানে আসলে অ্যাসাইনমেন্টের তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আপনারা নিজেরা কিছু ক্লাস তৈরি করবেন এবং এখান থেকে এভাবে অবজেক্ট তৈরি করে করে আপনারা ডেটা ইনপুট করে আউটপুট করে জিনিসগুলো আরো বুঝবেন, ক্লিয়ার হবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আবার ওপির বাকি জিনিসগুলো পড়বো। স্যার ক্লাস রেকর্ডিংটা যদি আজকে দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো স্যার। এটা তো আসলে আমি জানি না, এটা মামুন সাহেব দেখেন। হ্যাঁ, তো আপনারা একটা কাজ করেন,
আহ, যদিও এখন মনে হয় পারবেন না, কারণ মামুন তো অফিসে গেলে তারপর হচ্ছে এটার রেকর্ডিংস হয়তো পায়, বা আপনি তারপরে একটা মামুনকে একটা নক দিয়ে রাখেন, মামুন হয়তো আপনাদেরকে তখন প্রোভাইড করে দিতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে Thank you, sir. তাহলে, হ্যাঁ জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো হ্যালো হ্যালো